গুগল মিটে। হ্যাঁ, যে ২ জন আসছে, রাইডা আসছে, আর এটাতে আসছে, মিট্টু আসছে। ভেরি গুড। রেকর্ডটা দিয়ে দাও। রেকর্ডটা যেন থাকে। রেকর্ড হচ্ছে? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পড়ছিলাম চুক্তি বিষয়ে। চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। এই সংক্রান্ত সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা কত? ১২ ধারা। চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য কয়টি শর্ত পূরণ করতে হয়? ৪ টি শর্ত। আচ্ছা, চুক্তি কি সুনির্দিষ্টভাবে যখন কার্যকর করা যায়, কোন চুক্তি কি আংশিক কার্য সম্পাদন করা সম্ভব? এই সংক্রান্ত ধারা কত? চুক্তি আংশিক কার্য সম্পাদন সম্ভব। ১৩ ধারা। হ্যাঁ, চুক্তি যে আংশিক কার্য সম্পাদন সম্ভব এই সংক্রান্ত বিধিবিধান কত থেকে কত ধারা পর্যন্ত রয়েছে? অন্যান্য চুক্তি কিভাবে সম্ভব? অন্যান্য ১৪, ১৫, ১৬ ধারার শর্ত বাইরে যদি কোনো চুক্তি হয় তাহলে কি কার্যকর করা সম্ভব? ১৪, ১৫, ১৬ ধারার শর্তের বাহিরে যদি কোনো চুক্তি সম্পাদন হয় সেই চুক্তি কি কার্যকর করা যায়? বলেন। আমার প্রশ্নগুলো আর তোমাদের রায়টা কি বলো? ১৪, ১৫, ১৬ ধারার শর্তের বাইরে কোনো চুক্তি সম্পন্ন হইলে কি চুক্তি কার্যকর করা যায়? বলো। কুইক আনসার। অন্যান্য চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা কোথায়? প্রশ্ন কি বোঝা যাচ্ছে না? আমি বলছি যে আমরা চুক্তি কার্যকর করা যায় ধারা কত? ১২। আংশিক কার্য সম্পাদন সম্ভব ধারা কত? ১৩। বিধান বিধান কোথায়? ১৪, ১৫, ১৬ ধারা। তাইলে ১৪, ১৫, ১৬ ধারায় বলে যে চুক্তি আংশিক কার্য সম্পাদন সম্ভব। এখন প্রশ্ন হইল, এই ১৪, ১৫, ১৬ র বাইরে যদি কোনো চুক্তি সম্পাদন হয় সেই চুক্তি সম্পাদন করা সম্ভব কিনা? আচ্ছা, এটা তোমারটা শুনছি, অন্যদের কথা বলো। অন্যরা বলেন সম্ভব কিনা। আমার প্রশ্ন যদি না বুঝেন আবার বলি আমি, যে আমরা বলছি চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্ভব কত ধারা অনুযায়ী? ১৪, ১৫, ১৬ ধারা অনুযায়ী। ঠিক কিনা? উত্তর দিতে হবে। চুক্তি চুক্তি আংশিকভাবে কার্য সম্পাদনের আদেশ দিতে পারে ধারা কত? ১৪, ১৫, ১৬ নাকি? এখন আমার প্রশ্ন হইল, অন্যান্য চুক্তি, অন্য কোন চুক্তি যদি সম্পাদন হয় সেই চুক্তি কার্যকর করার জন্য আদেশ দিতে পারবে কি? সে বলছে পারবে। তো দুইজনের বক্তব্য কি? রাইডার বক্তব্য কি? সামিনার বক্তব্য কি? হ্যাঁ, রাইডার বক্তব্য কি? বলো। এটা আমরা আলোচনা করছি। এর মানে আমরা প্রথম থেকে একটু একটু ভুল বুঝে আসতেছি। আমাদের বুঝাবুঝির একটু গ্যাপ ছিল। আমি বলেছি একটা চুক্তি কার্যকর করার আদেশ দিতে পারেন কয়টি শর্ত? ৪ টি শর্তে ধারা কত? ১২। এই পয়েন্টটা আগে বুঝবা। একটা চুক্তি কার্যকর করার জন্য আদালত আদেশ দিতে পারেন। এটার ৪ টি শর্ত পূরণ হলে ধারা কত? ১২। এরপরে বলেছি চুক্তির আংশিক কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন ধারা কত? ১৪, ১৫, ১৬। তাই তো? এইটুকু কথা বোঝা গেছে? তাহলে এখন প্রশ্ন হইলো, একটা চুক্তি সম্পাদনের আদেশ দিতে পারেন এটা পূর্ণ চুক্তি ১২ ধারা। আংশিক চুক্তি সম্পাদনের আদেশ দিতে পারেন ১৩, ১৪, ১৫, ১৬ ধারা। এর এর বাইরে কোন চুক্তি হইলে চুক্তি সম্পাদন করা সম্ভব কি না? আমার হাতে আমি প্রশ্ন রেখেছিলাম যে ১৪, ১৫, ১৬ ধারার বাইরে কোন চুক্তি হইলে সেই চুক্তি সম্পাদন করা সম্ভব কিনা? উত্তর হইল না। যদি ১৪, ১৫, ১৬ ধারার শর্তের ভিতরের না পড়ে
14, 15, 16 ধারার শর্ত অনুযায়ী যদি কোনো চুক্তি সম্পাদন না হয়, তাহলে এই চুক্তি কার্যকর করার জন্য আদেশ দিতে পারেন না। এরপরে প্রশ্ন হইল যে অন্যান্য চুক্তির ক্ষেত্রে কার্য সম্পাদনের বাধা কোথায়? উত্তর হবে 14, 15, 16 ধারার শর্তের বাইরে গেলেই প্রতিবন্ধকতা তৈরি হয়। তাহলে 14, 15, 16 ধারার শর্তের ভিতরে থাকলে কি কার্য সম্পাদন করা সম্ভব? 14, 15, 16 ধারার শর্তের বাইরে গেলে কার্য সম্পাদন অসম্ভব। 17 ধারা এইটাই বলছি। 17 ধারায় বলছে অন্যান্য চুক্তির ক্ষেত্রে বিশেষভাবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন অসম্ভব প্রতিবন্ধকতা। কি প্রতিবন্ধকতা? বলেছে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14, 15, 16 ধারায় আওতায় পড়বে না, সেক্ষেত্রে চুক্তির আংশিক কার্য সম্পাদন অসম্ভব। এই লাইনটা পড়লে আমরা বুঝছি যে 14, 15, 16 ধারার কন্ডিশনের ভিতরে যদি কোনো চুক্তি না থাকে তাহলে সেই চুক্তির আংশিক কার্য সম্পাদন অসম্ভব। প্রশ্ন হইল প্রশ্ন হইল কখন চুক্তির আংশিক কার্য সম্পাদন অসম্ভব হইয়া যায়? উত্তর কি হবে বলো? আমি উত্তর দিয়েছি, প্রশ্নও দিয়েছি, বলো। বলো। হ্যাঁ বলো। না পড়িলে, রাইট। যে যখন কোন, হ্যাঁ, আংশিক কার্য সম্পাদন সম্ভব নয়। আমরা বলছি হ্যাঁ, পার্শিয়াল এনফোর্সমেন্ট, পার্শিয়াল। তো আমরা কি বলেছি? আংশিক কার্য সম্পাদন অসম্ভব কখন হয়ে পড়ে? উত্তর কি হবে? 14, 15, 16 ধারার শর্তের বাইরে গেলেই আংশিক কার্য সম্পাদন কি হয়ে যাবে? অসম্ভব হয়। আমি এই পয়েন্টটা ক্লিয়ার হইলে আমি পরের প্রশ্নতে যাব, নতুবা যাব না। তাইলে পার ইন আদার কেসেস অফ স্পেসিফিক পারফরম্যান্স, এখানে অ্যাডমিট চাইতেছে কেন দুর্য? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের সামনে হ্যাঁ, রহিমা হ্যাঁ, প্রবেশ করতে পারছো? এই যে পারছো। আমরা, হ্যাঁ, তুমি কাইন্ডলি একটু নাজিয়ারে একটু ইনফর্ম করলে কইরা রাখো। আচ্ছা। তো রিমিরে জয়েন করতে বলো। রিমিকে জয়েন করতে বলো। রিমিকে জয়েন করতে বলো। তাহলে আমাদের আমাদের প্রশ্ন ছিল যে চুক্তির আংশিক কার্য সম্পাদন করা সম্ভব। 14, বলো। কি করা নাই? এই যে এই যে আছে এই যে মোহন লেখা, মোহন। হ্যাঁ, আমাদের আমাদের কথা ছিল যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব কিনা। আমরা বলেছি সম্ভব। কত ধারায়? 14, 15, 16 ধারায়। তাইলে পরের প্রশ্ন, কখন চুক্তির আংশিক কার্য সম্পাদন অসম্ভব? যখন চুক্তিটি 14, 15, 16 ধারার শর্তের বাইরে যাবে তখনই কি একটি চুক্তির আংশিক কার্য সম্পাদন অসম্ভব। এই যে এই যে বলেছে চুক্তির আংশিক কার্য সম্পাদন অসম্ভব, ধারা কত? 17। তাইলে 17 ধারার মূল বক্তব্য কি রাইদা? যে যখন একটি কন্ট্রাক্ট, when a contract will not perform section 14, 15, 16, this contract will not be enforceable, নাকি? উত্তর দিতে হবে, কথা বলতে হবে রাইদা। তাইলে আমি এইখানে কেন ঘুরাচ্ছি তোমাদের পয়েন্টের মধ্যে ঢুকানোর জন্য, যে আমি কন্ট্রাক্ট পড়িয়েছি when a contract will be enforceable, সেকশন কত? according to section 12, if we eligible to four condition, then that contract will be enforceable, section কত? 12। 12। এরপরের প্রশ্ন হচ্ছে
partial partial contact will be enforceable. Yes, partial contact will be enforceable according to section 14, 15, 16. Another question: when a partial contact will not be enforceable, উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর হবে answer হবে when a contact will not within condition of 14, 15, 16, that contact will not be enforceable, section 14, 17. আমি কি আমি কি এক নিঃশ্বাসে কথাগুলো বুঝাইতে পারছি? এরপরে যদি প্রশ্ন করি, পরের যখনই প্রশ্ন করব কখন চুক্তি কার্যকর হবে 12 ধারা, আংশিক চুক্তি কার্যকর কখন হবে 14, 15, 16 ধারা, কখন অসম্ভব হবে 17 ধারা। 17 ধারায় কি বলেছে? যে 14, 15, 16 ধারার শর্ত পূরণ না হলে একটি অন্যান্য চুক্তি কার্যকর করা অসম্ভব। এটাকে বলে বার ইন আদার কেসেস অফ স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট। ক্লিয়ার? এরপরে বলছি যে আমরা বলছি ইনপারফেক্ট টাইটেল থাকলে কার অধিকার তৈরি হয়? হু উইল বি এন্টাইটেল টু ইনপারফেক্ট টাইটেল? আনসার হচ্ছে পারচেসার রাইট উইল বি রাইজড এগেইনস্ট ভেন্ডর। এগেইনস্ট ভেন্ডর, ভেন্ডর মানে কি? বিক্রেতা। ভেন্ডর মানে কি? বিক্রেতা। ভেন্ডর মানে কি? বিক্রেতা। তাইলে আমরা বলেছি কখন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার সৃষ্টি হয়? উত্তর কি হবে বলো তো? একদমই থাকে না, এইভাবে না। When arise the imperfect title, when there is a rise imperfect title, then will be rise against purchase right, purchaser right against the vendor, নাকি? এইভাবে কথা বলতে হবে যে যখন imperfect title হয় তখন arise to purchaser right কার বিরুদ্ধে? against vendor। তাইলে বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কখন সৃষ্টি হয়? উত্তর কি হবে? এক কথায় উত্তর, এক কথায় উত্তর ইমপারফেক্ট টাইটেল। ইমপারফেক্ট টাইটেল কখন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার সৃষ্টি হয়? আবার বলো। ইমপারফেক্ট টাইটেল যখন দেখা দেয়। ইমপারফেক্ট টাইটেল মানে কি বলো? হ্যাঁ, এই রাইটলি বলছে, রাইটটা বলো। ইমপারফেক্ট টাইটেল মানে কি বলো? ত্রুটিপূর্ণ শর্ত। হ্যাঁ, এই যে এখন বুঝছো। এই প্রশ্নটা এইভাবেই আসবে যে বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কখন তৈরি হয়? কয়টি অধিকার তৈরি হয়? একসঙ্গে প্রশ্ন আসবে। তাইলে যখন ত্রুটিপূর্ণ শর্তের উদ্ভব হয়, তখনই বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার সৃষ্টি হয়। তখন উত্তর হবে কয়টা অধিকার তৈরি হয়? ৪ টা অধিকার তৈরি হয়। কয়টা অধিকার তৈরি হয়? বলো? এই ৪ টি অধিকার নিয়ে আমরা আলোচনা করেছি। আমি জাম দিব এগুলা পড়িয়েছি। ৪ টা অধিকার মনে আছে? আচ্ছা। এখন কোনো ব্যক্তি এ একটি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করিয়াছে। সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত বা তাহার পরিপূরক হিসাবে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি করিতে পারিবে কি? উত্তর কি হবে বলো? বলছি যে কোনো ব্যক্তি একটি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করিয়াছে। তাহলে আমরা বুঝলাম একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বিরুদ্ধে চুক্তিভঙ্গের জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কি মামলা দায়ের করিয়াছে। এই যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা, এই মামলার নাম কি বলো? বলতে পারবা? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করিয়াছে, এর মানে কি মামলা দায়ের করেছে সে? বলো দেখি, কে বলতে পারো? কি মামলা দায়ের? হ্যাঁ, হ্যাঁ, ইংরেজিতে বলো। না না, সম্পত্তি পুনরুদ্ধার না। এটা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তির সুনির্দিষ্ট
স্পেসিফিক পারফরম্যান্স এর জন্য মামলা দায়ের করেছে। কন্ট্রাক্ট সুট বাই দি স্পেসিফিক পারফরম্যান্স। কিসের জন্য মামলা দায়ের করেছে? স্পেসিফিক পারফরম্যান্স অফ এনি কন্ট্রাক্ট নাকি? স্পেসিফিক পারফরম্যান্স অফ এনি কন্ট্রাক্ট এর জন্য সে কি করেছে? এই দায়ের করা ইংরেজি কি? ইনস্টিটিউট। ইনস্টিটিউট স্পেসিফিক পারফরম্যান্স শুট। এখন আমাদের সামনে প্রশ্ন হইল, প্রথম বুঝলাম মামলাটা ধরেছে স্পেসিফিক পারফরম্যান্স শুট। তাহলে সে কি কম্পেনসেশনের মামলা দায়ের করিতে পারিবে? পাশাপাশি অতিরিক্ত 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 সে কম্পেনসেশনের মামলাও দায়ের করিতে পারিবে। এই কথাটাই বলছে। অতিরিক্ত মামলা হিসেবে সে ক্ষতিপূরণের মামলা দায়ের করিতে হবে। এখন প্রশ্ন হইল, একজন ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করার পর ক্ষতিপূরণের মামলা যদি দায়ের করার অধিকার উদ্ভব হয়, তখন সে কত ধারায় মামলা দায়ের করিবে? ২০ ধারায় কি বলেছে? ২০ ধারা যে বললেন, ২০ ধারায় কি বলেছে? ১৯ ধারায় 19 সেকশন 19 এ সে ক্ষতিপূরণের মামলা দায়ের করিতে পারিবে। ১৯ ধারায় সে ক্ষতিপূরণের মামলা দায়ের করিতে পারিবে এবং সে ক্ষতিপূরণ লাভের অধিকারী হইবে। আদালত তাহার ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশ প্রদান করিতে পারিবেন। নাকি? এইখানে বইয়ের মধ্যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পল গুলো তোমরা পড়বা। আমি একবার একটা উদাহরণ দেই। ওইটা ঐরকম হুবহু এমসিকিউ তে তুইল্যা দিয়ে দিতে পারে, রিটেন এ তুইল্যা দিয়ে দিতে পারে। যেমন আমি বলি, তোমরা শোনো। ক এর নিকট ১০০ মণ চাউল বিক্রি করিবার জন্য ক চুক্তিবদ্ধ হইল। এটা লিখতে পারো। এই উদাহরণটা লিখতে পারো। খ মানে এর এর খ এর নিকট ১০০ মণ চাউল বিক্রি করিবার জন্য ক চুক্তিবদ্ধ হইল। এই লাইনটা লেখো। ক এর নিকট ১০০ মণ চাউল বিক্রি করার জন্য ক চুক্তিবদ্ধ হইল। এরপরে লেখো, চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনে ক কে বাধ্য করিবার জন্য অথবা ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করিবার জন্য খ মামলা দায়ের করিল। এই লাইনটা লেখা শেষ হইলে আমাকে বলবা। রায়দাও লেখো। চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনে ক কে বাধ্য করিবার জন্য কলমের ক কে বাধ্য করিবার জন্য অথবা ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করিবার জন্য খ মানে ২ নম্বর মামলা দায়ের করিল। এইটুকু লেখা শেষ হইলে আমারে বলো। অথবা ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করিবার জন্য খ মামলা দায়ের করিল। খ মামলা দায়ের করিল। হ্যাঁ, হ্যাঁ, কমা আদালত এই মত প্রকাশ করেন যে, না না, দুইটাতেই ক্লাস করো, বন্ধ রাখবে কেন? আচ্ছা, ঠিক আছে। আদালত এই মত প্রকাশ করেন যে ক একটি বৈ ক একটি বৈধ চুক্তি সম্পন্ন করিয়াছিল। আদালত এই মত প্রকাশ করেন যে, তুষ্ট কি লিখতেছ? ক একটি বৈধ চুক্তি সম্পন্ন করিয়াছিল।
এবং আপত কোন রকম আপত্তি ছাড়া তাহা ভঙ্গ করিয়া ক্ষয়ের ক্ষতি করিয়াছে। কোন রকম আপত্তি ছাড়া তাহা ভঙ্গ করিয়া ক্ষয়ের ক্ষতি করিয়াছে। চুক্তি চুক্তি ভঙ্গ করিয়া ক্ষয়ের ক্ষতি করিয়াছে। এদিকে আরে ক্ষয়ের, হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে এক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনী উপযুক্ত প্রতিকার নহে। হ্যাঁ, হুম। সুনির্দিষ্ট কার্য সম্পাদনী উপযুক্ত প্রতিকার নহে। দাঁড়ি তখন আদালতের কাছে তাহা ন্যায্য বলিয়া মনে হইবে, তেমনি ক্ষতিপূরণ ক্রয়ের জন্য মঞ্জুর করিবে। তখন আদালতের কাছে যাহা ন্যায্য বলিয়া মনে হইবে, তখন আদালতের কাছে যাহা ন্যায্য বলিয়া মনে হইবে, তেমনি ক্ষতিপূরণী ক্রয়ের জন্য মঞ্জুর করিবে। হ্যাঁ, মঞ্জুর করিবে। ইট শ্যাল অ্যাওয়ার্ড টু বি such compensation as it deem just, অর্থাৎ আদালত যেরকম কি হয়েছে ঘটনা, এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম, যে কয়ের নিকট 100 মণ চাউল বিক্রি করার জন্য চুক্তিভুক্ত হইলো, চুক্তি করলো কয়ের সঙ্গে, ক চুক্তি করলো কয়ের সঙ্গে 100 মণ চাউল দেওয়ার জন্য। এই ক্ষেত্রে ক ক যে চুক্তি করলো কয়ের সঙ্গে, চুক্তিটা কি ছিল? বৈধ চুক্তি। ক যে চুক্তি করলো কয়ের সঙ্গে, চুক্তিটার স্ট্যাটাস কি ছিল আমরা বুঝবো এটা। চুক্তিটার স্ট্যাটাস ছিল লিগ্যাল কন্ট্রাক্ট, লিগ্যাল কন্ট্রাক্ট। এবং লিগ্যাল কন্ট্রাক্ট হওয়ার পরে কোন রকম ওজর আপত্তি ছাড়াই ক চুক্তি ভঙ্গ করেছে। সে যখন চুক্তি ভঙ্গ করেছে, ক্ষতিগ্রস্ত কে হয়েছে বলো? ক। তাহলে তাহলে যখন চুক্তি ভঙ্গ করেছে, খ যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তখনই প্রশ্ন উদ্ভাবন হয়েছে আদালতের সামনে দুইটা। একটা হইলো ককে বাধ্য করা চুক্তি পালনের জন্য, দুই ককে বাধ্য করা ক্ষয়ের যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ প্রদানের জন্য। এই দুইটি সমস্যা, দুইটি প্রশ্ন আদালতের সামনে আসে কিনা বলো? যে ক, হ্যাঁ, ও কয়ের সঙ্গে চুক্তি করেছিল 100 মণ চালের জন্য, সে চুক্তি ভঙ্গ করেছে মানে কি চাল দেয় নাই, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কে? খ। তাহলে প্রথমে আদালত দিল যে তুমি চুক্তি অনুযায়ী 100 মণ চাল প্রদান করো, কাকে? খকে। এবং তুমি যে চুক্তি ভঙ্গ করেছিলে, খ যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার জন্য আরো 50 মণ চাল দিতে হবে। এটা এই আদেশ কি দিতে পারে আদালত? এই আদেশ কি দিতে পারে কিনা? প্রথমে হইলো চুক্তি কার্যকর করার জন্য আদেশ, এরপরে হইলো চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের আদেশ। আদালত দিতে পারেন কিনা এটা বলো, বলো। উত্তর দিতে হবে তো। এই ঠিক আদালত ক্ষতির পরিমাণ কত হবে এটা আদালত নির্ধারণ করবেন। ক্ষতিপূরণের জন্য কত আদেশ দিবেন এটা আদালতের এখতিয়ার, কিন্তু ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। এইটাই বলেছে যে সুনির্দিষ্ট প্রতিকারের মামলা দায়েরের অতিরিক্ত ক্ষতিপূরণের মামলা দায়ের করা যায় কি, বলো। উত্তর দাও। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায় কি, উত্তর কি হবে বলো। কথা না বললে তো আমি বুঝবো না। তাহলে যদি, হ্যাঁ, ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায় এই যে এই ধরনের ক্ষেত্রে, তো ক্ষতিপূরণ কখন ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায় না বলো।
এর উত্তর কি হবে? উল্টাটাও শিখতে হবে। কখন ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায় না? বলো, রাইটা বলো। কখন ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায় আর কখন ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায় না সেটা বলো। ও তোমাদের এমসি আইকিউ ব্যবহার করো। কখন ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায় আর কখন ক্ষতিপূরণের আদেশ দেওয়া যাবে না? বলো। হ্যাঁ। হ্যাঁ, না উদাহরণ তো বলো, উদাহরণই তো লেখাই দিচ্ছি। কখন ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায় আর কখন ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায় না? বলো। কিছু যদি বুঝে থাকো বলতে পারবা। যখন সুনির্দিষ্ট প্রতিকারের মামলা দায়ের করার পর সুনির্দিষ্ট প্রতিকার যথেষ্ট না হয় তখনই কি হয়? ক্ষতিপূরণের মামলা দেওয়া যায়, নাম্বার 1। ২ নম্বর হইল যখন কোন চুক্তি ভঙ্গ হয়, ভঙ্গের কারণে অপরপক্ষ যখন ক্ষতিগ্রস্ত হয় তখনই ক্ষতিপূরণ লাভের অধিকার লাভ করে। ঠিক কি না? চুক্তি কন্ট্রাক্ট ব্রিচ অফ কন্ট্রাক্ট হইলে কি হয়? ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হইলেই তো ক্ষতিপূরণের দাবি করিতে পারে। তাইলে আমি বলছিলাম কখন ক্ষতিপূরণের দাবি করতে পারে? যখন ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়, চুক্তি ভঙ্গ করলেই অপরপক্ষ কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। উত্তর হবে, সহজ উত্তর এটা। কখন ক্ষতিপূরণের উদ্ভব হয়? যখন চুক্তি ভঙ্গ হয় তখন ক্ষতিপূরণের মামলা দাবি করার অধিকার লাভ করা যায়। আর যখনই চুক্তি ভঙ্গ হয় তখন কয়টা অধিকার লাভ করে? ২ টা অধিকার লাভ করে। কয়টা অধিকার লাভ করে বলো তো? কি, কি ২ টা বলো তো? এই আলোচনার মধ্যেই রয়েছে। রাইট, রাইট। একদম বুঝছে, ভালো বুঝছে। যে যখনই ব্রিচ অফ কন্ট্রাক্ট হয় তখন ২ টা অধিকারের উদ্ভব হয়। একটা হইলো চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের অধিকার লাভ করে আদেশ লাভের অধিকারী হয়। আর চুক্তি ভঙ্গের কারণে যে ক্ষতি হইল সেটা ক্ষতিপূরণের অধিকার লাভ করে। ক্লিয়ার? রাইটা তুমি ক্লিয়ার? তুমি আওয়াজ না দিলে আমরা বুঝতে পারবো না। এরপরে ছিল ২১ নম্বরে চলে যাব। আমরা এতক্ষণ পড়েছিলাম একটা চুক্তি কখন কার্যকর করা যায়, একটা চুক্তি কখন আংশিকভাবে কার্যকর করা যায়, একটা চুক্তি কার্যকর করার জন্য ক্ষতিপূরণের মামলা দায়ের করা যায় কিনা। এইসব প্রশ্নের উত্তর আমরা ১৯ পর্যন্ত পেয়েছি। তাই না? আর ২০ নম্বরে বলেছে যে ক্ষতিপূরণ পাওয়ার পরেও কি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করা যায়? পরের প্রশ্ন এটা। হ্যাঁ, এটা তো তুমি এইভাবে উত্তর ডাইরেক্ট দিতে পারবা না। আমরা বলবো ক্ষতিপূরণের আদেশ লাভের পরও সুনির্দিষ্ট প্রতিকারের মামলা দায়ের করা যায়। আমরা ওইটা এখানে এভাবে বলবো যে সুনির্দিষ্ট প্রতিকারের আদেশ লাভের পরও ক্ষতিপূরণের আদেশ লাভের পরও সুনির্দিষ্ট প্রতিকারের মামলা দায়ের করা সম্ভব। তাহলে এই যে ক্ষতিপূরণ লাভের পরেও সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুরের আদেশ লাভের অধিকার পাওয়া যায়, এটার ধারা কত? বলো এখন, বলো। ২০ ধারা, ধারা ২০। liquidation of damage liquidation of damage not a bar to specific performance. Liquidation of damage not bar to specific performance এর বাংলা কি? ক্ষতিপূরণ পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে প্রতিবন্ধকতা নহে। এই যে এই কথার দ্বারা আমরা কি বুঝেছি? বোঝা গেছে? কথাটা কি বোঝা গেছে? তাইলে এই যে ২১ পর্যন্ত ২০ পর্যন্ত আমরা পড়লাম। কি পড়লাম? যে ক্ষতিপূরণ প্রদান করা যায়। ক্ষতিপূরণ চুক্তি ভঙ্গ করলে ক্ষতিপূরণ পাইতে পারে কত ধারায়? ১৯ ধারায়। আবার ক্ষতিপূরণ লাভ করার পরও সুনির্দিষ্ট প্রতিকারের মামলা দায়ের করিতে পারে কত ধারায়?
বলো ২০ দ্বারায়। কথা মনে হয় একটু চিন্তা করতে হবে তো তোমাদের মনোযোগ আসতে হবে। খুব সুন্দরভাবেই আমি বলেছি। বলো। আমরা ১ম এ যে ১৯ নম্বরে ছিলাম, ১৯ নম্বরে কি ছিলাম? যে কখন ক্ষতিপূরণের মামলা দায়ের করিতে পারে? উত্তর ছিল, যখন একটি চুক্তি ভঙ্গ হয় তখনই চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা দায়েরের অধিকারী হয়। এরপরে বলেছিলাম, কখন একটি বলো? হ্যাঁ, বলো। কি বলছিলা বলো? তাহলে সুনির্দিষ্ট প্রতিকারের মামলা দায়েরের সঙ্গে ক্ষতিপূরণের মামলাও দায়ের করা যায়। কত ধারায়? ১৯ ধারায়। এরপরে বলেছি, তাইলে তুমি তো ক্ষতিপূরণ পেয়ে গেছো। তাহলে তুমি কি আবার সুনির্দিষ্ট প্রতিকারের মামলা দায়ের করতে পারবে? আমাদের ২০ ধারা সেকশন ২০ বলেছে, তুমি ক্ষতিপূরণ পাওয়ার পরও সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করতে পারবে। এখানে বাধা হবে না। তুমি তো তোমার চুক্তি ভঙ্গের জন্য ক্ষতি হয়েছিল, এর জন্য ক্ষতিপূরণ পেয়েছো। কিন্তু সে তো তার সুনির্দিষ্ট কার্য সম্পাদন করে নাই। ১০০ মণ চালের যে অর্ডার ছিল সে তো সেটা দেয় নাই। ১০০ মণ চাল না দেওয়ার জন্য তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, এর জন্য তুমি ক্ষতিপূরণ পেয়েছো। কিন্তু সে তো তার সাপ্লাই দেয় নাই। ১০০ মণ চাল তো দিতে হবে। সে তো এটা চুক্তি করেছিল। তাইলে আমাদের সামনে প্রশ্ন ছিল, সুনির্দিষ্ট প্রতিকার আইনে ক্ষতিপূরণ লাভের পরও কি একটা ব্যক্তি, প্রতিষ্ঠান বা চুক্তিকারী অপরপক্ষের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করিতে পারবে? উত্তর হবে পারে। কত ধারায়? ২০ ধারা অনুযায়ী। ২০ ধারায় কি বলেছে যে ক্ষতিপূরণ লাভ করলেও সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুরের জন্য বাধা হবে না। লিকুইডেশন লিকুইডেশন অফ ড্যামেজ নট এ বার টু স্পেসিফিক পারফরম্যান্স। এখানে উদাহরণ রয়েছে, উদাহরণটা দেখতে হবে, পড়তে হবে তোমাদের। আমি কি এখন সেকশন ২১ এ যাব? আমরা এতক্ষণ পড়েছিলাম কোন চুক্তি কিভাবে কার্যকর করা যায়। চুক্তি সংক্রান্ত বিষয় আমরা ১২ থেকে ২০ পর্যন্ত পড়েছি। যে এই চুক্তি কি ভাবে আমরা কার্যকর করতে পারি, পূর্ণ চুক্তি ১২ ধারায় করতে পারি, আংশিক করতে পারি। আবার আংশিক চুক্তির শর্ত পূরণ না হইলে চুক্তি বাস্তবায়ন করা যায় না। এক এরপরে চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারি এবং ক্ষতিপূরণ পাওয়ার পরও আমরা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করতে পারি। এই ৪ টা পয়েন্ট আমরা পড়েছি কি ১২ থেকে ২০ পর্যন্ত? বলো। ১২ থেকে ২০ পর্যন্ত আমরা পয়েন্ট পাইলাম। লেখো। ১২ থেকে ২০ পর্যন্ত সাবস্ট্যান্স লেখো। ১২ থেকে ২০ এই ৮ টা সেকশনের সাবস্টেন্স হইল, একটি চুক্তি সম্পন্ন করা যায় কত ধারায়? ১২ ধারায়। লেখো। একটি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় কত ধারায়? বলো। একটি ১২ ধারায়। এভাবেই লেখো আমি যেভাবে বলছি। একটি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় ধারা কত? আচ্ছা। একটি চুক্তি আংশিক কার্য সম্পাদন করা সম্ভব। এর ২ নম্বরে লেখো। লেখছো? ২ নম্বরে লেখছো, একটি চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্ভব। ধারা কত? ১৪, ১৫, ১৬। ১৪, ১৫, ১৬। আচ্ছা। অন্যান্য চুক্তি বাস্তবায়ন করা অসম্ভব যদি না ১৩, ১৪, ১৫, ১৬ র মধ্যে শর্তের মধ্যে না পড়ে। এটা ৩ নম্বর পয়েন্ট। একটা চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্ভব কত ধারা? ১৪, ১৫, ১৬ ধারায়। অন্যান্য চুক্তি আংশিক বাস্তবায়ন অসম্ভব ৩ নম্বর পয়েন্ট। অন্যান্য চুক্তি আংশিক বাস্তবায়ন অসম্ভব। কেন অসম্ভব? উত্তর কি হবে? একটা চুক্তির আংশিক কার্য সম্পাদন অসম্ভব কেন? যদি না চুক্তিটি ১৪, ১৫, ১৬ ধারার শর্তের অধীন না পড়ে। সুন্দরভাবে লিখতে পারো। যদি না চুক্তিটি ১৪, ১৫, ১৬ ধারার অধীন না হয়। নাকি? শর্তের অধীন না হয়। হ্যাঁ, বলো। স্যার কে বলছিল? বলো।
হ্যাঁ, হ্যাঁ, ১৩ না, 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 না। তামো একটি চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্ভব ১৩ ধারা অনুযায়ী ১৩ ধারা অনুযায়ী ১৪, ১৫, ১৬ ধারার শর্ত মতে ১৩ ধারা অনুযায়ী ১৩ ধারা অনুযায়ী ১৪, ১৫, ১৬ ধারার শর্ত মতে মতে মানে সম্ভব। আংশিক বাস্তবায়ন সম্ভব। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, অন্যান্য চুক্তি বাস্তবায়ন সম্ভব নহে। ধারা কত? ১৭। এটা ৪ নম্বর পয়েন্ট। কেন সম্ভব নয়? এটার উত্তর হইল অন্যান্য যুক্তি কি হয় না ১৪, ১৫, ১৬ ধারার ভিতরে যদি না পড়ে তাহলে অসম্ভব। কেন অসম্ভব? যদি ১৪, ১৫, ১৬ ধারার শর্তের ভিতরে না পড়ে তাহলে চুক্তি বাস্তবায়ন করা কি? অসম্ভব। আচ্ছা। এরপরে আমরা শিখলাম যে কখন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার তৈরি হয়। আমরা শিখেছি ত্রুটিযুক্ত শর্তর উদ্ভব হইলে ইমপারফেক্ট টাইটেলের উদ্ভব হইলে কি হয়? ফলাফল কি হয়? বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার লাভ হয়। এটা ৫ উদ্ভব হইলে ত্রুটিযুক্ত শর্ত হইলে কি ফলাফল কি? বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার সৃষ্টি হয়। পারচেজার রাইট তৈরি হয়। ইংরেজিতে বলে পারচেজার রাইট তৈরি হয়। এখন যদি প্রশ্ন আসে, whenever is the purchaser right? Whenever will be where is the purchaser right? Then answer there. When a imperfect title will be arise, then will be create a purchaser right. নাকি? আমার কথা যদি না বুঝো তাহলে প্রশ্ন করতে হবে তো। এরপরে ৬ নম্বর পয়েন্ট হইল যে ৫ নাম্বার পয়েন্ট বললাম তো ওই ত্রুটিযুক্ত সত্যের উদ্ভব হইলেই বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার তৈরি হয়। ত্রুটিযুক্ত শর্তের উদ্ভব হইলেই বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার সৃষ্টি হয়, ৪ টি অধিকার তৈরি হয়। এরপরে তাইলে ৬ নম্বর লেখো। নাম্বার ৬, ৬ নম্বর হইল কখন ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করিতে পারে? কখন ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যায়? উত্তর হবে সুনির্দিষ্ট প্রতিকার যথেষ্ট না হইলেই চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যায়। এর কি লিখেছি পরে কিন্তু আমার মনে থাকবে না কি বলেছি। সুনির্দিষ্ট হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার যথেষ্ট না হইলে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যায়। সেকশন কত? ১৯। এরপরে পড়েছি লেখা শেষ? লেখা শেষ কিনা? তাইলে সুনির্দিষ্ট প্রতিকার যথেষ্ট না হইলে চুক্তিভঙ্গের জন্য ওই যে এটা হলো কজ অফ অ্যাকশন। কেন হবে কজ অফ অ্যাকশন? চুক্তিভঙ্গ করেছে। সুনির্দিষ্ট কি লিখেছে বলো? হ্যাঁ, এই যে ধারা ১৯। তাইলে যদি প্রশ্ন করে যে কখন ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যায়, বলছে এর মানে কি সুনির্দিষ্ট প্রতিকার তুমি দায়ের করেছিলে নাকি? তুমি কিন্তু তুমি প্রতিকার যথেষ্ট হইছো না, সঙ্গে সঙ্গে আবার ক্ষতিপূরণ কম্পেনসেশনের মকসুদ দায়ের করে ফেলছো এবং এটা তুমি করতে পারো। প্রশ্ন হইল সুনির্দিষ্ট প্রতিকারের মামলা দায়ের করার পর কি ক্ষতিপূরণের মামলা দায়ের করা যায়? উত্তর কি হবে?
সুনির্দিষ্ট প্রতিকারের মামলা সুনির্দিষ্ট প্রতিকার পাওয়ার পর কি ক্ষতিপূরণের মামলা দায়ের করা যায়? কত ধারায় বলেছে? কত ধারায় বলেছে? হ্যাঁ, এইটা লেখো, দাঁড়াও, এই কথা লেখা লেখো 20 ধারা। সুনির্দিষ্ট প্রতিকারের মোকদ্দমা দায়ের করা পাওয়ার পরও ক্ষতিপূরণের মামলা দায়ের করা যায়। এর পরের প্রশ্ন 20 ধারায় বলেছে সুনির্দিষ্ট প্রতিকার লাভের পর, সরি, ক্ষতিপূরণ পাওয়ার, 20 ধারায় বলেছে ক্ষতিপূরণ পাওয়ার পরও সুনির্দিষ্ট প্রতিকারের মামলা দায়ের করা যায়। ধারা কত? 20। ক্ষতিপূরণ লাভের পরও সুনির্দিষ্ট প্রতিকারের মামলা দায়ের করা যায়। ধারা কত? 20। এই এই যে 5-6টা পয়েন্ট লেখাইলাম, এখানে যারা আছে সবাই বুঝছো কিনা আমারে বলো। ঠিক আছে, তাহলে আমরা ওই চুক্তির বিষয়ে কখন কার্যকর করা যায় আমরা বুঝে ফেললাম। 12 থেকে 20 ধারা পর্যন্ত আমরা বুঝলাম কখন একটি চুক্তি কার্যকর করা যায় এবং কিভাবে কেন আমরা ক্ষতিপূরণ লাভ করতে পারি। এখন আমাদের সামনে প্রশ্ন হয়েছে, কোন চুক্তি কার্যকর করা যায় না, কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। এই সংক্রান্ত ধারা হচ্ছে 21। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা মোতাবেক 8টি ক্ষেত্রে একটি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য আদেশ দেওয়া যায় না। তাহলে চুক্তি কার্যকর করার আদেশ দেওয়া যায় না, এই সংক্রান্ত ধারা কত? বলো। একটি চুক্তি কার্যকর করা যায় না, ধারা কত? 21 ধারা। কয়টি ক্ষেত্রে? 21 ধারা অনুযায়ী ক্ষেত্র কয়টি? 8টি ক্ষেত্র। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন না, ক্ষেত্র কয়টি? 8টি। না মঞ্জুরের ক্ষেত্র কয়টি? 8টি। তাহলে, হ্যাঁ, মঞ্জুর আর না মঞ্জুর, 21 ধারা অনুযায়ী 8টি ক্ষেত্রে আদালত না মঞ্জুরের আদেশ দিবেন যদি চুক্তিটি কি হয়, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। নাম্বার 1 পয়েন্ট লিখতে পারো। আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে আদালত কি করিবেন? সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। 2 নম্বর, চুক্তিটিতে যদি অসংখ্য সূক্ষ্ম বিবরণ থাকে, ব্যক্তিগত দক্ষতা যোগ্যতার ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। 3 নম্বর হইল, চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গতভাবে নির্ণয়ে অসমর্থ হইলে। আরে বাবা, কত নম্বর লেখছো বলো? একটা লেখা নাই, কেউ লেখা নাই। কি লেখছো বলো? আচ্ছা, 2 নম্বর। হ্যাঁ, হ্যাঁ, রাইট। 3 নম্বর লেখো, চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গত। চুক্তিতে 2 নম্বর বলতেছি, 2 নম্বর হলো চুক্তিটি যদি অসংখ্য সূক্ষ্ম বিবরণের সমষ্টি থাকে, চুক্তিতে যদি অসংখ্য সূক্ষ্ম বিবরণের সমষ্টি থাকে বা ব্যক্তিগত দক্ষতা বা যোগ্যতার বিষয়ে থাকে। একটি চুক্তিতে যদি অসংখ্য সূক্ষ্ম বিবরণের সমষ্টি থাকে, ব্যক্তিগত দক্ষতা বা যোগ্যতার বিবরণী থাকে, তাহলে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর করিবেন না। এরপরে হইল
চুক্তিটি চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গতভাবে নির্ণয়ে অসমর্থ হইলে, যদি চুক্তির কন্ডিশনটা যদি পড়তে না পারে, তো এটাই বলছে চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গতভাবে নির্ণয়ে অসমর্থ হইলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। 3 নাম্বার হইল তিন নাম্বার না, 4 নাম্বার, চুক্তিটি প্রকৃতিগতভাবে বাতিলযোগ্য হইলে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর করিবেন না। লেখো এটা। চুক্তিটি প্রকৃতিগতভাবে বাতিলযোগ্য হইলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। লেখছো? এরপরে জিম্মাদার কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি হইলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। পরের প্রশ্ন, কোন কোম্পানি, কর্পোরেশন ইত্যাদির পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক ক্ষমতা বহির্ভূত কোন চুক্তি করিলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। কোন কোম্পানি, কর্পোরেশন ইত্যাদির পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষমতা বহির্ভূত কোন চুক্তি সম্পাদন করিলে আদালত কি সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন? উত্তর কি? না, করিবেন না। এরপরে সাত না- কোন কোম্পানি, কর্পোরেশন ইত্যাদির পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষমতা বহির্ভূত কোনো চুক্তি সম্পাদন করিলে এক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিতে অস্বীকার করিতে পারেন। 7 নাম্বার, 6 নাম্বার হলো, যেই চুক্তির কার্য সম্পাদন 3 বছরের অধিক সময় লাগে, যেই চুক্তির কার্য সম্পাদনে 3 বছরের অধিক সময় লাগে, আদালত সেই চুক্তির জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর করিবেন না। যেই চুক্তির কার্য সম্পাদনে 3 বছরের অধিক সময় লাগে, আদালত সেই চুক্তি কার্যকরের জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। 8 নাম্বার, চুক্তির বিষয়বস্তুর অধিকাংশ বিলুপ্ত হয়ে গেলে, চুক্তির বিষয়বস্তুর অধিকাংশ বিলুপ্ত হয়ে গেলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। লেখা শেষ হয়েছে? তাইলে এখন আদালত এই 8টি ক্ষেত্রে কি করবেন? বলো। চুক্তির বিষয়বস্তু অধিকাংশ বিলুপ্ত হলে, চুক্তির বিষয়বস্তু অধিকাংশ বিলুপ্ত হলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। এই 8টা মুখস্থ করে রাখবেন। হ্যাঁ, পন- 15 কি 15? হ্যাঁ হ্যাঁ, এইটাই অসম্পাদিত অংশ 9 বিঘা আর সম্পাদিত অংশ 3 বিঘা। এটা 15। হ্যাঁ, চুক্তির অসম্পাদিত অংশ বড় হইলে, চুক্তির অসম্পাদিত অংশ বড় হলে আদালত, হ্যাঁ, তবে মূল্য সমন্বয় হবে না। মূল্য সমন্বয় হবে না। হ্যাঁ, আদেশ দিবে, কার্য সম্পাদনের আদেশ দিবে।
যেই চুক্তির বিষয়বস্তু অধিকাংশ বিলুপ্ত হয়ে গেছে, এটা কিন্তু অসম্পাদিত না, বিলুপ্ত মানে ফাইনাল হয়ে গেছে বাসাইয়া। এটা বানছিল, ব্রিজ ভাঙছিল, অর্ধেকের উপরে ব্রিজ ভাঙিয়া নিয়ে গেছে। তাইলে যেই চুক্তির বিষয়বস্তু অধিকাংশ বিলুপ্ত হয়ে গেছে সেই চুক্তি বাস্তবায়নের জন্য আদালত আদেশ দিবেন না। এটা গেল ৮টা ক্ষেত্রে। এই ৮টা ক্ষেত্রে এখন প্রশ্ন হইল চুক্তি কাকে বলে? কোনটা আগে পরে তো বলে নাই, চুক্তির বিষয়বস্তু অধিকাংশ বিলুপ্ত হলে, যদি বিলুপ্ত হয়ে যায়। এটা আগে বিলুপ্ত হয়ে গেছে, পরে বিলুপ্ত হয়েছে, এই ধরনের কথা বলে নাই। বলেছে যে একটা চুক্তির অধিকাংশ যদি অংশ যদি বিলুপ্ত হয়ে যায় সেই চুক্তি বাস্তবায়নের জন্য আদালত আদেশ দিবেন না। কথা কি বোঝা গেছে? এটা ওই বইয়ের মধ্যে পর্যাপ্ত উদাহরণ আছে, এই উদাহরণগুলো একটুখানি পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন বলো চুক্তি কাকে বলে? হোয়াট ডু মিন বাই চুক্তি? আইন দ্বারা স্বীকৃত বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। লেখো চুক্তি কাকে বলে? আইন দ্বারা স্বীকৃত পাবলিক বলবৎযোগ্য সম্মতি, সম্মতি, সম্মতিকে চুক্তি বলে। আইন দ্বারা স্বীকৃত বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। এরপরের প্রশ্ন হলো চুক্তি ৩ প্রকার। চুক্তি কয় প্রকার? লেখো বৈধ চুক্তি, অবৈধ চুক্তি, বাতিলযোগ্য চুক্তি। চুক্তি ৩ প্রকার: লিগ্যাল কন্ট্রাক্ট, ইলিগ্যাল কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, ইংরেজিতে বলে এটা। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম চুক্তি কাকে বলে। চুক্তি কাকে বলে শিখলাম? আইন দ্বারা স্বীকৃত বা বলবৎযোগ্য কি বলতো? সম্মতিকে চুক্তি বলে। হ্যাঁ, তাইলে যদি কেউ বলে চুক্তি কাকে বলে, আইন দ্বারা স্বীকৃত সম্মতিকে চুক্তি বলে। চুক্তি কয় প্রকার? চুক্তি ৩ প্রকার: লিগ্যাল কন্ট্রাক্ট, ইলিগ্যাল কন্ট্রাক্ট আর ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েড, ভয়েড মানে কি? ভয়েড মানে কি বলো? বাতিল। এটা ইংরেজিতেও লেখবার নাম। লিগ্যাল কন্ট্রাক্ট ইংরেজিতে লেখো লিগ্যাল কন্ট্রাক্ট, ইলিগ্যাল কন্ট্রাক্ট। এরপরে ইংরেজিতে হলো ভয়েডেবল, বি ভি, ভয়েড, ভি ও আই ডি, ভয়েড, এ বি এল ই, ভয়েডেবল, ভয়েডেবল কন্ট্রাক্ট। তাহলে আমরা শিখলাম কন্ট্রাক্ট ৩ প্রকার। আচ্ছা, এরপরে বলো তো তাইলে কখন একটি চুক্তি বাতিলযোগ্য হবে? প্রশ্ন লেখো কখন একটি চুক্তি বাতিলযোগ্য হবে? লেখো ৫টি কারণে একটি চুক্তি বাতিলযোগ্য হবে। ভয়েডেবল, বাতিল মানে কি? ইংরেজি কি বলেছি বলো? ভয়েডেবল। তাইলে একটা চুক্তি when a contract will be voidable, ইংরেজিতে প্রশ্ন করলে এইটা, আর বাংলায় বললে কখন একটি চুক্তি বাতিলযোগ্য হইতে পারে, উত্তর কি হবে? ৫টি ক্ষেত্রে একটি চুক্তি বাতিলযোগ্য হইতে পারে। ৫টি ক্ষেত্রে একটি চুক্তি বাতিলযোগ্য হইতে পারে। ৫টি ক্ষেত্র কি কি? নাম্বার ক, বল প্রয়োগে চুক্তি করিলে চুক্তিটি বাতিলযোগ্য হবে। লেখো
বল প্রয়োগের মাধ্যমে একটি চুক্তি সম্পাদিত হইলে চুক্তিটি কি হবে? বাতিলযোগ্য হবে। খ, প্রতারণার মাধ্যমে একটি চুক্তি সম্পাদন হইলে চুক্তিটি বাতিলযোগ্য হবে। মাধ্যমে একটি চুক্তি সম্পাদন হইলে চুক্তিটি বাতিলযোগ্য হবে। কোন চুক্তি সম্পাদিত হলে সেই চুক্তি বাতিলযোগ্য হবে। হুম। কি কথা বলো না কেন সবাই? গ, মিথ্যা বর্ণনা দিয়ে কোনো চুক্তি সম্পাদিত হইলে সেই চুক্তি বাতিলযোগ্য হবে। এরপরে হইলো ঘ, অনুচিত প্রভাব খাটিয়ে, মানে অনুচিত প্রভাব খাটিয়ে কোনো চুক্তি সম্পাদন করলে চুক্তিটি বাতিল হবে। ভুলভাবে কোনো উম নাম্বার, ভুলভাবে কোনো চুক্তি সম্পাদন করলে চুক্তিটি বাতিল হবে। তাইলে এক, হ্যাঁ, প্রশ্ন ছিল আমাদের সামনে, কখন একটি চুক্তি বাতিলযোগ্য হয়? উত্তর হবে 5টি কারণে একটি চুক্তি বাতিলযোগ্য হয়। 5টি কারণ কি? কোনটা? 5 নাম্বার না ভুলভাবে? সরল বিশ্বাস তো এখানে নাই। সরল বিশ্বাসের কথা বলা হয় না। ভুলভাবে চুক্তি সম্পাদিত হইলে। সরল বিশ্বাসে করলে তো একটা চুক্তি বাতিল হবে না। অন গুড ফেইথ। ভুলভাবে কোনো চুক্তি সম্পাদন করলে চুক্তিটি বাতিলযোগ্য হবে। তাহলে একটি চুক্তি কখন বাতিলযোগ্য হবে? 5টি কারণে একটি চুক্তি বাতিল হইতে পারে, বাতিলযোগ্য হবে। 5টি ক্ষেত্র কি? বল প্রয়োগে, প্রতারণায়, মিথ্যা বর্ণনায়, অনুচিত প্রভাব এবং ভুলভাবে তৈরি করলে একটা চুক্তি বাতিল হবে বা বাতিলের যোগ্য হবে, বাতিলের উপযুক্ত হবে। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না, ওইটা ওই যে আমাদের এই সেকশন ইয়ের মধ্যেই, 21 মধ্যেই, যে আমরা তো বলেছি যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না, ক্ষেত্র কয়টি? 8টি। এর মধ্যে চুক্তি কয়েকবার আসছে। এই চুক্তির ভিতরে যদি এই 8টা পয়েন্ট থাকে তাহলে চুক্তিটি কার্যকর করা যায় না। তো এরপরে আমরা শিখেছি কখন একটি চুক্তি বাতিলযোগ্য হবে। 5টি ক্ষেত্রে। সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যাবে না 8টি ক্ষেত্রে। চুক্তিটি বাতিলযোগ্য হবে কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। আমাদের মাথায় এইভাবে রাখবো। এবং 5টি ক্ষেত্রগুলো কি? বল প্রয়োগে, প্রতারণায়, মিথ্যা বর্ণনায়, অনুচিত প্রভাব, ভুলভাবে তৈরি করলে একটি চুক্তি বাস্তবায়ন হয়, বাতিলযোগ্য হবে। এরপরে আমরা পড়েছি চুক্তি কি, চুক্তি কয় প্রকার? লিগ্যাল কন্ট্রাক্ট, ইলিগ্যাল কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট। এরপরে আমাদের সামনে প্রশ্ন হচ্ছে 21 ক, আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল
ইংরেজিটাও লিখতে পারো এই 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 সেকশনের। আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল। এটার বাংলা অর্থ হইল বিক্রয়ের জন্য অলিখিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নহে। বিক্রয়ের জন্য অলিখিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নহে। সেকশন 21-এর ক, ধারা 21-এর ক। লেখো এখন ধারা 21-এর ক। 21-এর ক এর হেডলাইনটা কি হবে? বিক্রয়ের জন্য অলিখিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নহে। ইংরেজিটা কি হবে? আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল। তাহলে আমরা লিখবো স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি বিক্রয়ের সময় কি হবে বলো? তাহলে আমরা হ্যাঁ, স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি কিরকম হতে হবে? লিখিত হবে। স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি কিরকম হতে হবে? হ্যাঁ, তাহলে এই হ্যাঁ, এটা এইভাবে লেখার পর আমরা লিখবো সুনির্দিষ্ট 21-এর ক ধারা মোতাবেক লেখো। 21-এর ক ধারা মোতাবেক সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুরের জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুরের জন্য বিক্রয় চুক্তি ও বায়না চুক্তি। বিক্রয় চুক্তি আর কোন চুক্তি বলো? বায়না চুক্তি। স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি এবং বায়না চুক্তি অবশ্যই লিখিত ও রেজিস্ট্রিকৃত হতে হবে 1908 সালের রেজিস্ট্রেশন আইন দ্বারা। এই যে বিক্রয় চুক্তি বায়না চুক্তি অবশ্যই কি হইতে হবে? লিখিত হইতে হবে, রেজিস্ট্রিকৃত হইতে হবে। লিখিত হবে, রেজিস্ট্রিকৃত হবে কোন আইনের দ্বারা? 1908 সালের রেজিস্ট্রেশন আইনের দ্বারা। ইংরেজিতে যদি বলি আমরা বলবো the contract is in a writing and registered under Registration Act 1908 whether or not the transgressor has taken possession of the property as any part thereupon. তাইলে বিক্রয় চুক্তি এবং বায়না চুক্তি কিরকম হইতে হবে বলো? উত্তর দাও। লিখিত ও রেজিস্ট্রিকৃত হইতে হবে। লিখিত ও রেজিস্ট্রিকৃত হইতে হবে, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি? চুক্তির অবশিষ্ট টাকা আদালতে জমা দিতে হইবে। 2 নম্বর শর্ত হইল আমরা বলছি বিক্রয় চুক্তি বায়না চুক্তি অবশ্যই লিখিত হবে, রেজিস্ট্রিকৃত হবে, একটা শর্ত। আরেকটা শর্ত হইল চুক্তি বাস্তবায়ন বাস্তবায়নের সময় কি করতে হবে? অবশিষ্ট আদালতে জমা দিতে হবে। এই আমাদের 2টা শর্ত। একটা বলছে এটা বলছে রিটার্ন হবে, আরেকটা হচ্ছে the balance amount of consideration of contract is deposited in the court at the time of filing the suit for specific performance of the contract। আগে এই যে বলছে আমাদের যে চুক্তির অবশিষ্ট টাকা অবশ্যই আদালতে জমা দিতে হবে। এটা এটা কখন? যখন আমরা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দাখিল করব। যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দাখিল করব তখন আমাদের কি করতে হবে? চুক্তির অবশিষ্ট টাকা আদালতে জমা দিতে হবে।
চুক্তির অবশিষ্ট টাকা জমা দিতে হবে। চুক্তির অবশিষ্ট টাকা আদালতে জমা দিতে হবে। যখন আমরা মামলা দায়ের করতে যাব তখন আগেই টাকা জমা দিতে হবে। অন্যথায় কি আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। তাইলে যদি বিক্রয় চুক্তি, বায়না চুক্তি লিখিত এবং রেজিস্ট্রিকৃত না হয় এবং চুক্তির অবশিষ্ট মূল্য যদি আদালতে জমা না হয়, মোকদ্দমার ফলাফল কি? বলো। উত্তর কি হবে? আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। এই ২ টা কথা মনে রাখতে হবে। যদি বিক্রয় চুক্তি, বায়না চুক্তি লিখিত এবং রেজিস্ট্রিকৃত না হয়, একটা পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট, চুক্তির অবশিষ্ট চুক্তি মূল্য যদি মোকদ্দমা দায়েরের সময় জমা না দেওয়া হয় আদালতে, তাইলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। তাহলে ২১ এর বা ২১ এর ক ধারা মোতাবেক আমাদের ২ টা শর্ত। যে একটা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করতে হলে কি করতে হবে? ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কি হইতে হবে? লিখি- লিখিত হবে, রেজিস্ট্রিকৃত হবে। কয় ধরনের কন্ট্রাক্ট? বিক্রয় চুক্তি আর বায়না চুক্তি। বিক্রয় চুক্তি, বায়না চুক্তি ২ ধরনের কন্ট্রাক্ট। একটা হচ্ছে সেল কন্ট্রাক্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে কাবালা কন্ট্রাক্ট। মানে সেল কন্ট্রাক্ট আর বায়না চুক্তি এই ২ টা লিখিত হবে, রেজিস্ট্রিকৃত হবে। লিখিত এবং রেজিস্ট্রিত হবে কোন আইন দ্বারা? ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইন দ্বারা। এই যে লিখিত এবং রেজিস্ট্রেশন হবে কোন আইন দ্বারা? ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের দ্বারা। এরপরে কি করতে হবে? একটা চুক্তি যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়ের করিতে হয়, তাহলে চুক্তির যে বাকি টাকা, অবশিষ্ট টাকা সেটা আগে আদালতে জমা দিতে হইবে। চুক্তির অবশিষ্ট টাকা আদালতে জমা দিতে হবে। তাহলে এই ২ টি শর্ত পূরণ করলেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ এর ক ধারা মোতাবেক আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন। তে এখন উল্টা প্রশ্ন। যদি একটি চুক্তি, যদি একটি বায়না চুক্তি, বিক্রয় চুক্তি রেজিস্ট্রিত না হয়, লিখিত না হয়, তাহলে ফলাফল কি? আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিবেন না। কখন একটি বিক্রয় চুক্তি, বায়না চুক্তি আদালত কর্তৃক অস্বীকার করিতে পারেন? প্রশ্ন আবার ঘুরাইয়া বললাম। তখন উত্তর হবে য- যদি লিখিত এবং রেজিস্ট্রিকৃত না হয়, তখন আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করিতে অস্বীকার করিতে পারেন। এই যে বিক্রয় চুক্তি, বায়না চুক্তি লিখিত এবং রেজিস্ট্রিত হইতে হবে, এই আইনটা কবে কখনটা কার্যকর হয়েছে? আমরা বলবো ২০২২ সালে এই আইনটি সংশোধন হয়েছে। কার্যকর কখন হয়েছে? ২০০৫ সালের ১ জুলাই থেকে। প্রশ্ন হইল, বায়না চুক্তি, বিক্রয় চুক্তির লিখিত রেজিস্ট্রিত হইতে হইবে কখন থেকে কার্যকর হয়েছে? কত সাল থেকে কার্যকর হয়েছে? ২০০৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। আবার প্রশ্ন, বিক্রয় চুক্তি, বায়না চুক্তি অবশ্যই লিখিত এবং রেজিস্ট্রিকৃত হবে কবে থেকে কার্যকর হয়েছে? উত্তর কি হবে? ২০০৫ সালের ১ জুলাই। ২০০৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এখন তোমরা বুঝছো কিনা আমারে বলো। বুঝতে পারছো? এটা কিন্তু ব্যতিক্রমী একটি ধারা। তো এটার উপরে আমাদের অনেকগুলো উদাহরণ আছে। এটা আমি কালকে উদাহরণগুলো ক্লাসে তুলে ধরবো। এই ২১ এর উপরে। আমি আজকে আর ক্লাস নিব না। বুঝছো? তো আমাদের ওই যে Google Zoom এই ক্লাসটা ভালো হয়। সাউন্ড প্রবলেম হয় না। আর যারা নতুন জয়েন করতে চায় Zoom এ ঢুকবে, লিংক পাইলে ঢুকবে, লিংক ছাড়া ঢুকতে পারবে না। ঠিক কি না? এবং এটা রেকর্ড থাকবে এবং রেকর্ডটা তোমরা পরে শুনবা। এবং এভাবে ক্লাস হবে আর অন্যরা যারা উপস্থিত হয় নাই নিয়মিত উপস্থিত থাকতে বলবা। হ্যাঁ, বলো। হ্যাঁ, গ্রুপে দিচ্ছি। ওকে।